তাই ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যেহেতু তারা সর্বভারতের সমস্ত বিষয়গুলো নিয়ে তারা ভাবে, তারা কোনো রাজ্যের দল নয়, কোনো আঞ্চলিক দল নয়, তাই তাদেরকে সারা দেশের কথা ভাবতে হয়। তাই দেশের কথা ভেবে আজকে দেশের যে মূল সমস্যাগুলো সেগুলো তারা বারবার করে ভারতবর্ষের মানুষের সামনে রাখতে চাইছে। সেই আন্দোলনে যুবাদের আজকে উপস্থিতি আমাদের সকলকে উৎসাহিত করছে। যুবা মানে কি? যুবা মানে জোশ। যুবা মানে কি? যুবা মানে জজবা। একটা কথা মাথায় রাখবেন যুব ভাইরা, हार तब होती है जब हार को मान लिया जाता है, जीत तब होती है जब ठान लिया जाता है। तो আপনারা শুধুমাত্র মানছেন না তাই প্রতিবাদ করছেন, তাই যুব কংগ্রেস আজ রাস্তার উপরে এসে দাঁড়িয়েছে। যুব কংগ্রেসের এটাই হচ্ছে চরিত্র, এটাই হচ্ছে প্রকৃতি। তাই আজকে এই যুব কংগ্রেসের যে আহ্বান, সেই আহ্বানের সঙ্গে আমি আরেকটু যোগ করতে চাই। এই যুব কংগ্রেস, পশ্চিমবঙ্গের যুব কংগ্রেস, এই যুব কংগ্রেসের নেতৃত্বকে বলবো যে আজকে পশ্চিমবঙ্গে কলকাতায় আরজিকর কাণ্ডের তিলোত্তমাকে নিয়ে মানুষের যে রোষ, মানুষের যে ক্ষোভ, মানুষের যে প্রতিবাদ, বিচার না পাওয়ার জন্য মানুষের যে আক্রোশ প্রতিফলিত হচ্ছে, আমরা তাতেও সহমত পোষণ করতে চাই। কারণ আমাদেরই ঘরের আরেকটা মেয়ে, সে হাসপাতালে চাকরিরত অবস্থায় ধর্ষিত এবং খুন হয়ে যায়, এবং সেই খুনকে আড়াল করার জন্য সারা পশ্চিমবঙ্গের সরকার যেভাবে কুৎসিত মদত করেছে, আমরা তাকে নিন্দা করতে চাই, তাকে ভর্ৎসনা করে প্রতিবাদ করতে চাই। লক্ষ্য করে দেখবেন, আরজিকর কাণ্ডের ঘটনার পর এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল 10 দিনের মধ্যে আমি সবকিছু বার করে দেব। সেদিন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কথা দিয়েছিল, একজন ধরা পড়েছে, আরো 4-5 জন এক সপ্তাহের মধ্যে ধরা পড়বে। আজ বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে? সেদিন আপনারা এটাও দেখেছেন, যখন সারা বাংলা সেই বাংলার মানুষের ক্ষোভকে দুর্বল করে দেওয়ার জন্য সরকারের মুখ্যমন্ত্রী, সরকারের পুলিশ, আমরা দেখেছি এটা। তার একটাই কারণ, প্রতিবাদের তীব্রতা যাতে কমে যায়। কিন্তু যে মুহূর্তে আদালতের কাছে জামিন পাচ্ছে অপরাধীরা, তখন বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু আর বলছে না আমি অপরাধীদের বিচার চাই, অপরাধীদের সাজা চাই। লক্ষ্য করে দেখবেন, সেদিন বলেছিল বিচার চাই, আজ দিদি বিচার চাওয়ার কথা বলছে না, বড় উল্টো হচ্ছে। তৃণমূলের নেতা নেত্রীরা প্রতিদিন তারা ডিফেন্ড করছে, কি বলে যে কলকাতা পুলিশকে তো দায়িত্ব দেওয়া হয়নি, তাই কলকাতা পুলিশ কিছু যায় আসে না, সিবিআই পারেনি, তোমরা সিবিআই কাছে বুঝে নাও। এটা কোনো সরকারের যুক্তি হতে পারে? এটা কোনো সরকারের যুক্তি হতে পারে? আপনার যে ঘটনা, আপনার যে ধর্ষণ, আপনার যে খুন, এক বৃহৎ চক্রান্ত, আপনি সব জেনে শুনে চুপ করে থাকবেন, সমস্ত দায়ী দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইবেন, কারণ সিবিআই তদন্ত করছে। এই অজুহাতে, এই অজুহাতে আপনি আপনার রাজ্যের একটা অন্যায়কে, একটা পাপকে, একটা হত্যাকে, একটা খুনকে আপনি অবজ্ঞা করতে চাইছেন কেন? তার কারণ একটাই, আপনি অপরাধীদের রক্ষা করতে চাইছেন। যেন সিবিআই তদন্ত ব্যর্থ হয়েছে মানে তৃণমূলের খুব আনন্দ হয়েছে। দুর্গাপূজার পর আমরা দেখতে পাই যে দেবী মাকে নিয়ে কার্নিভাল বার হয়। আগামী দিনে এমন না হয় যে এ বাংলায় সমস্ত অপরাধীদের নিয়ে দিদি একটা কার্নিভাল করে দেয় এই বাংলায়, এমন যেন দেখতে না হয় আমাদের। আজকে তৃণমূলের যেন সন্তোষ প্রকাশ পাচ্ছে হাবে ভাবে কথাবার্তায়, যে সিবিআই পারেনি, আমরা কি করব। তাই আজকের কংগ্রেস কর্মীরা একদিকে সংবিধান, একদিকে বেরোজগার, এই বাংলার রাজনীতি, কোনো কিছু থেকেই আমরা দূরে সরে যাব না। সংবিধান রক্ষার লড়াই রাহুল গান্ধী লড়ছে। আমার আজও মনে আছে, যখন নতুন পার্লামেন্ট হলো দিল্লিতে, আমি রাহুল গান্ধী একসঙ্গে পার্লামেন্টে ঢুকছি, সেদিন ভারতবর্ষের সরকার
আমাদের হাতে নতুন সংবিধান তুলে দিল। পার্লামেন্টের মধ্যে ছোট্ট আলোচনা শুরু হলো, সেই আলোচনায় আমি অংশগ্রহণ করেছিলাম। আলোচনায় অংশগ্রহণ করে আমি বলেছিলাম আমাদের সংবিধানের প্রথম কথাটা কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা কিন্তু এ কথা বলিনি যে উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া, আমরা এ কথা বলিনি উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া, আমরা এই কথা বলিনি উই দ্য খ্রিস্টানস অফ ইন্ডিয়া। আমরা কি বলেছিলাম, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute a sovereign, secular, socialist, democratic republic and to ensure for all its citizens liberty, fraternity, equality and justice। এই তো কথা আমাদের। আমরা বলেছিলাম ভারতবর্ষের সবাইকে নিয়ে আমরা এমন একটা দেশ গড়ব যেখানে ধর্মনিরপেক্ষতা থাকবে, সমাজতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকবে, প্রজাতন্ত্র থাকবে, মানুষের ভোটে যেখানে সরকার নির্বাচিত হবে। আমরা আর কি বলেছিলাম, আমরা শপথ নিয়েছিলাম সকলের সমান অধিকার থাকবে, সকলের সমান বিচার থাকবে, সকলের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে। এই তো আমাদের সংবিধানের মূল কথা। সেদিন আমার মনে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীর সামনে, বিজেপির সামনে আমি আরেকটা কথা বলেছিলাম, ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান যখন প্রয়োজন তখন তাকে বদলানোর প্রয়োজন হয়েছে, আমরা বদলেছি। অবশ্যই আমরা সংশোধনী এনেছি, কিন্তু কেন না ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। একটা কথা আছে, একটা কথা আছে যে তুমি তোমার একটা লক্ষ্য পূর্ণ হলে আরেকটা লক্ষ্যের দিকে এগিয়ে চলো। तुझे अगर मकसद मिल जाए तो दूसरा मकसद की तलाश कर, तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर। हर शीशा टूट जाते हैं पत्थर की चोट पे, पत्थर ही टूट जाए वो शीशा की तलाश कर। এটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধানের মূল ভাবনা। আজকে সেই সংবিধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি পার্টি, বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই আমাদের। লক্ষ্য করবেন যেদিন থেকে রাহুল গান্ধী সংবিধানকে নিয়ে লড়ছে, যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে লড়ছে, সেদিন থেকে বিজেপি পার্টি কংগ্রেসকে দুর্বল করার জন্য দুবেলা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারকে জওহরলাল নেহরু সমেত আক্রমণ করছে। খেয়াল করবেন, খেয়াল করবেন আদানিকে, এই আদানির প্লেনে চেপে হাজার হাজার কোটি টাকা খরচ করে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল। সেই আদানিকে সারা ভারতবর্ষ দিয়ে দেওয়া হয়েছে। আজকে ভারতবর্ষের 1% মানুষের হাতে ভারতবর্ষের 40% সম্পদ মজুদ হয়ে আছে। আজ ভারতবর্ষের 10% মানুষের হাতে ভারতবর্ষের 80% সম্পদ মজুদ হয়ে আছে। এইভাবে আজ আমরা মানুষের দেশ আজকে বড়লোকদের দেশে রূপান্তরিত হয়েছে। তার জন্য রাহুল গান্ধী বারবার করে বলেছে আমরা কোনো শিল্পপতির বিরুদ্ধে নয়, আদানি আম্বানির বিরুদ্ধে নয়। আমরা কিসের বিরুদ্ধে? আমরা বিরুদ্ধে হচ্ছি যে সরকারি মদতে একটা পরিবারকে কেন খাতির করা হবে, আমরা তার বিরুদ্ধে। তাই সেই পরিবার আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে, সেই পরিবার বদলা নিতে চায়, আদানি আম্বানিরা বদলা নিতে চায়। তাই রাহুল গান্ধী যখন আদানি কাণ্ডে তদন্ত চাইছে, তখন লক্ষ্য করে দেখবেন এই ভারতবর্ষের বিজেপি বিরোধী যে শক্তি, সেই শক্তিকে দুর্বল করার জন্য রাহুল গান্ধীকে আক্রমণ শোনানো হয়েছে। ইন্ডিয়া ব্লককে আক্রমণ শোনানোর নামে রাহুল গান্ধীকে আক্রমণ শোনানো হয়েছে। আর ঠিক সেই সময় বাংলার অগ্নিকন্যা চুপ করে কি বলছে, আমরা পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই কিসের? নেতৃত্বের। কোন নেতৃত্বের? ইন্ডিয়া ব্লক নেতৃত্বের পরিবর্তন চাই। দিদিকে একটা কথা বলতে চাই, দিদি কখনো পুজোরও শখ হয় খাড়া হয়ে চলতে, কখনো বামনেরও শখ হয় চাঁদ হাতে পেতে। আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জেনে রাখবেন একটা কথা, এই কংগ্রেস আপনাকে বড় করেছিল, তার সঙ্গে গাদ্দারি করে, এহসান ফরামোশি করে আপনি বাংলাতে ক্ষমতা এসেছেন। যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় আপনি বলেছিলেন রাহুল গান্ধী আমার প্রিয় নেতা। যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় আপনি বলেছিলেন মল্লিকার্জুন খাড়গেকে আগামী দিনে প্রধানমন্ত্রী করা হবে। রাহুল গান্ধী কোনোদিন কথা বলেনি।
আজকে যখন মোদী আক্রমণ করছে, বিজেপি আক্রমণ করছে দিন রাত রাহুল গান্ধীকে এবং তার পরিবারকে, যখন আদানিদের উস্কানিতে আদানিদের বিরোধিতা করার কারণে কংগ্রেসকে আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন কোন জাদু বলে, কোন মন্ত্রে বাংলার মুখ্যমন্ত্রী আপনি আদানির দালালি করা শুরু করলেন? তাজপুর বন্দর পাবেন বলে আজকে আদানিরা যখন আক্রমণ করছে, যখন মোদির মাধ্যমে আদানিরা যখন আক্রমণ করছে রাহুল গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, ইন্ডিয়া জোট একটা প্রতিপক্ষ জোট যারা এবারের ভারতবর্ষের নির্বাচনে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মোদী এবং বিজেপির দুশ্চিন্তা বাড়িয়েছে। সেই সময় আপনি আদানির পক্ষ অবলম্বন করে আপনি এবং আরো কেউ রাহুল গান্ধীকে অবজ্ঞা করো, রাহুল গান্ধীকে অস্বীকার করো, তার মাধ্যমে ইন্ডিয়া ব্লককে দুর্বল করবার ষড়যন্ত্রের খেলা খেলছেন। তাই এলাকার মানুষ, এই এলাকার মানুষ আপনারা লড়াই করছেন ন্যায়ের জন্য। সেই ন্যায় এখানে পাওয়া যায় না। এখানকার বেকার যুবকরা চাকরির জন্য আন্দোলন করছে, রাজভবনে গিয়ে অনেকে এতক্ষণ চলে গেছে, থানাতে গ্রেপ্তার হয়ে গেছে, অনেকে গ্রেপ্তার হয়ে গেছে। আপনারাও গ্রেপ্তার হতে হবে হয়তো খানিকক্ষণ পর, কিন্তু সত্য তো সত্য থাকবেই। আজকে পশ্চিমবঙ্গে, আজকে আমি যখন আসছিলাম এখানটায়, তখন একটা জায়গায় দেখছিলাম লেখা রয়েছে বাংলার সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে সেরা হবার সুযোগ দিয়েছিল বাংলার মানুষ। এত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা এ বাংলায় আপনি ছাড়া কেউ অর্জন করেনি। এক সময় বিধানচন্দ্র রায় ছিল, সেদিন বাংলা পিছিয়ে ছিল, সেদিন মানুষ ব্যাংকের সুবিধা পায়নি, সেদিন আমাদের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য কিছু ছিল না, সেদিন বিধানচন্দ্র রায় দায়িত্ব নিয়েছিল। মনে করে দেখুন। আর আজ আপনি দায়িত্ব পেয়েছেন, পরপর 3 বারের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। বলুন তো, একটা শিল্প করতে পেরেছেন মনে রাখার মতো? একটা কোনো কাজ করতে পেরেছেন মনে রাখার মতো? বিধানচন্দ্র রায় দুর্গাপুর করেছিল, বিধানচন্দ্র রায় ডিভিসি করেছিল, বিধানচন্দ্র রায় খড়গপুর করেছিল, বিধানচন্দ্র রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় করেছিল, বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয় করেছিল। তখন আমরা গরিব ছিলাম, আমাদের কিছু ছিল না। এদেশের ব্যাংক মানুষকে টাকা দিত না। আজ টাকার অভাব নেই, বিদেশি বিনিয়োগের অভাব নেই, কিন্তু আপনি একটা কাজ করতে পেরেছেন যার জন্য বাংলার মানুষ আপনাকে মনে রাখতে পারে। আপনি সেরা মুখ্যমন্ত্রী কি করে হলেন তাহলে? এই বাংলা বিধানচন্দ্র রায়ের আমলে, জেনে রাখুন, সারা ভারতবর্ষে যত সম্পদ তৈরি হতো 10.5% সম্পদের মালিক ছিল। আজ আপনার নেতৃত্বে এই বাংলা সেই 10.5 থেকে নেমে 5.5% চলে এসছে। একদিন ভারতবর্ষের মানুষের মাথা পিছু যত গড় আয় ছিল, তার থেকে বাংলা 127% এগিয়ে ছিল। আজ ভারতবর্ষের মানুষের যে গড় আয়, সেখান থেকে বাংলা 83% পিছিয়ে গেল। আমরা গরিব হয়ে গেলাম, মাথা পিছু মানুষের আয় কমে গেল, আমাদের শিল্প শেষ হয়ে গেল। এই রাজ্যে কোনো শিল্প হয়নি। এই রাজ্যের শিল্পকে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু নিয়ে চলে যায়। আজকে ভারতবর্ষের 5টা রাজ্য, দক্ষিণের 5টা রাজ্য এক এক করে বলছি, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, তারা সবাই, মহারাষ্ট্র, তারা পরপর সব এগিয়ে চলেছে, আমরা পিছনের সারিতে। আপনি এখন কি বলবেন? আপনি বলবেন আপনি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমি তো আবাস যোজনার টাকা দিচ্ছি। জেনে রাখুন, আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে ভোট করে এসেছি, সেখানে আমাদের বোন আম্বাও আছে, সেখানটা আমাদের সরকার, জেএম এবং কংগ্রেসের সরকার। সেখানে প্রত্যেকটা মহিলাকে প্রতি মাসে দেওয়া হয় কত জানেন? 2,500 টাকা। সেখানে 200 ইউনিট বিদ্যুৎ মুফতে দেওয়া হয়। সেখানে একটা কৃষক 1 কুইন্টাল ধান বেচে 3200 টাকা কুইন্টালে। চলে যান কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানা, সেখানে একটা পরিবারকে গৃহ নির্মাণের জন্য টাকা দেওয়া হয় 5 লাখ। চলে যান কর্ণাটক, সেখানে একটা গরিব পরিবারকে গৃহ নির্মাণের জন্য দেওয়া হয় 3.5 লাখ। আরো কি কি দেওয়া হয় জানেন?
বেকার ভাতা দেওয়া হয়। আজকে কর্ণাটকে বেকার ভাতা দেওয়া হয় যারা ডিগ্রিধারী 3000, যারা ডিগ্রি নাই ডিপ্লোমাধারী 1500। চলে যান তেলেঙ্গানা, সেখানে বেকারদের সাহায্য করা হয়, সেখানটা একটা বেকারকে প্রতি মাসে দেওয়া হয় 3016 টাকা করে। বলুন আগামী দিনে এ বাংলার যুবক দাবি করবে এ বাংলায় বেকার ভাতা চালু হোক। আগামী দিনে বাংলার যুবক দাবি করবে আমাদের ঘরের মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে 2500 করা হোক। যদি ঝাড়খণ্ড পারে আমরা কেন পারবো না? যদি কর্ণাটক পারে আমরা কেন পারবো না? যদি তেলেঙ্গানা পারে আমরা কেন পারবো না? আজকে দিদি কথায় কথা বলে আমাকে টাকা দিচ্ছে না, কেন্দ্র কাঁদছে। টাকা যদি না দেয়, সুপ্রিম কোর্টে যান। পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, সেই ঝাড়খণ্ড রাজ্যকে 1,43,000 কোটি টাকা বঞ্চিত করেছিল নরেন্দ্র মোদীর সরকার। সুপ্রিম কোর্ট চলে গেছে আদায় করার জন্য। আমরা কেন যাচ্ছি না? এটা আপনার টাকা নয়। আপনি ঘরের টাকা দিয়ে কেন মানুষকে খাতি করতে যাবেন? আপনার পাওনা টাকা কেন্দ্রের কেন নিচ্ছেন না? আপনি কান্নাকাটি করে মানুষের আবেগকে দখল করতে চাইছেন। আমাদের যে পাওনা, সেই পাওনা আদায় করতে দিল্লি যেতে পারছেন না কেন? না পারলে কোর্টে যেতে পারছেন না কেন? আপনার দলের অপরাধীদের বাঁচানোর জন্য, খুনিদের বাঁচানোর জন্য, চোরদের বাঁচানোর জন্য আপনি সুপ্রিম কোর্ট করেন, কিন্তু বাংলার মানুষের 100 দিনের কাজ বাঁচানোর জন্য, বাংলার মানুষের আবাসের টাকা আদায় করার জন্য আপনি কেন কোর্টে যান না? তাই এলাকার মানুষ আপনার এই দ্বিচারিতা বাংলার মানুষ ধরে ফেলেছে, তাই তার প্রতিবাদ হচ্ছে। একটা কথা বলতে চাই যুবকদেরকে, सूरज शाम को ढलना सिखाते हैं, सामा परवाने को जलना सिखाते हैं। गिर जाने से जरूर तकलीफ होते हैं, पर हट कर इंसान को जलना सिखाते हैं। जय हिंद।